মামলার দ্বিতীয় হাজিরার উপস্থিত হবার বিআরডিবি চেয়ারম্যান আবারও ঘুরিয়ে পেঁচিয়ে ঝুমুরকে কিছু প্রশ্ন করল। তোমার অভিযোগপত্রে লেখা আছে সেই রাত্রে তোমার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ড মিলে তোমাকে, তোমার বাচ্চাকে এবং তোমার ছোট ভাইকে বেদম মারধর করে। কথাগুলো কি সত্য কিনা? পুরোটা সত্য নয়। আমার শ্বশুর সেদিন বাড়িতেই ছিলেন না, উনি পঞ্চগড় গিয়েছিলেন। আচ্ছা, তারপর লেখা আছে তোমাদেরকে মারধর করার পর তারা জোর করে তোমার কান, গলা, হাত থেকে মোট 1.5 ভরি গয়না ছিনিয়ে নেয়, এরপর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। না, এসব সত্য নয়। আমি নিজেই সেনজি ফোন করি এবং স্বেচ্ছায় চলে আসি। আমার হাজব্যান্ড আমাদের মেরেছে এটা ঠিক, তবে কোনো গহনা খুলে রাখিনি। তোমার শাশুড়ির বিষয়ে কি বলবে? ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। গুড। এই প্রথমবার আমি কোনো মেয়েকে মামলার পরও সত্য বলতে দেখলাম। আসলে ম্যাম, আমি জানি মামলা করতেই হয় সত্য মিথ্যা মিলিয়েই। এইসব আইনজীবীরা তো করে থাকে যাতে মামলা শক্ত হয়। সবাই বাদীপক্ষ এগুলো স্বীকার করে না। তোমাকে থ্যাঙ্কস। ম্যাম, আমার মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আমি সত্য বলেই শেষ করতে পারছি না, আর মিথ্যা বলবো কখন? বিয়ের দ্বিতীয় রাতে যেই স্বামী তার স্ত্রীকে চড় মারতে পারে, তার অত্যাচারের কথা বলে শেষ করা যায় না। প্রথম হিয়ারিংয়ে তুমি বলেছিলে, এখন তোমার সিদ্ধান্ত বলো। আদালত তোমার সিদ্ধান্তকেই গুরুত্ব দেবে। যেহেতু বিবাদী পক্ষ তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাছাড়া বিবাদী পক্ষে তোমার শ্বশুরমশাই তোমার বক্তব্যকে সত্য বলে স্বীকার করেছে। আমার সিদ্ধান্ত একটাই, আমি সংসার করব না, ডিভোর্স চাই। ভেবে বলো, হয়তো এখন রাগের মাথায় বলছো, কিন্তু যখন রাগ কমে যাবে তখন হয়তো আফসোস করবে, কিন্তু কিছু করার থাকবে না। আমি রাগের মাথায় একদিনে হুট করে সিদ্ধান্ত নিইনি, 4 বছর ধরে ভেবে ভেবে সিদ্ধান্ত নিয়েছি। দেখো ঝুমুর, আমি নিজেও একজন নারী। আমি তোমার কষ্টগুলো উপলব্ধি করতে পারছি। তবে কি জানো, আমরা নারী খুব বেহায়া হই। সামান্য অভিমানে কেঁদে ফেলি, আবার একটু ভালোবাসা পেলে সব বলে হাসতে পারি। আমার বিবাহিত জীবন 38 বছরের। আমি বয়সে যেমন বড় তোমার, তেমনি অভিজ্ঞতায় বড়। তুমি শিক্ষিতা, ইন্টেলিজেন্ট মেয়ে, যথেষ্ট ভেবেচিন্তে কথা বলো তুমি। আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে পস্তাও। এমনও তো হতে পারে একসময় তুমি ভাববে তোমার আজকের নেওয়া সিদ্ধান্তটা ভুল ছিল। তুমি ভাববে তোমার আরেকটু ভাবা উচিত ছিল। তোমার একটা বেবি আছে, একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখো। তুমি তো দ্বিতীয় স্ত্রী পেয়ে যাবে, রাজীব স্ত্রী পাবে, কিন্তু তোমার বেবিটা কি পাবে? সে তো সব থেকে অনাথ হয়ে যাবে। মেয়েদের স্যাক্রিফাইস করতে হয় ঝুমুর, এটাই নিয়ম। তাছাড়া সালিশ বলো আর আদালত বলো, কেউই যেন একটা সংসার ভেঙে যাক। স্বামী স্ত্রীকে মিলিয়ে দেওয়াই আমাদের কর্তব্য। ডিভোর্স বিভাগী উকিলও চায় না একটা সংসার ভেঙে যাক। আমি বলি কি, তুমি একবার আবারও ভেবে দেখো। আমার আর কিছুই ভাবার নেই, এটাই আমার ফাইনাল ডিসিশন। তবু আরেকটা বার সুযোগ দাও, হয়তো ভালো হয়ে যাবে। আমরা তো আর তোমাকে এভাবে যেতে দেবো না। অবশ্যই ওদেরকে শর্তাবলী দিয়ে স্ট্যাম্পে সই করিয়ে জবানবন্দি নিয়ে তারপর পাঠাবো। মেনে নাও। মেনে নিতে নিতেই তো আজ এই অবস্থা ম্যাম। এ কোনো স্বামী নয়, একটা কসাই। ও হয়তো সব শর্তই মানবে, কিন্তু একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ও আগের মতোই থাকবে। এর আগেও অনেকবার অনেক শর্তই ও মেনে নিয়েছিল, কিন্তু সে আগের মতোই। এখন আপনাদের ভরসায় আমি হয়তো যাব, কিন্তু আমার লাইফ রিস্ক কে নেবে? ও যে আমাকে খুন করে ফেলবে না তার কি গ্যারান্টি আছে? আমি মারা গেলে হয়তো ওর বিচার হবে, জেল হবে, কিংবা তার আগেই ও আবার বিদেশ পালিয়ে যাবে, কিন্তু আমার লাইফটা তো শেষ হয়ে যাবে। আমার মা বাবার একটা মাত্র মেয়ে আমি, মা বাবার বুক তো খালি হয়ে যাবে তখন। তোমার কথাগুলো অবশ্যই যৌক্তিক। যাই হোক, আজই আমি কোনো সিদ্ধান্তে যাব না। আগামী 12 দিন পর তৃতীয় হাজিরা। তুমি এর মধ্যে আরও ভাবো। তৃতীয় হাজিরায় সিদ্ধান্তে যাব। ঝুমুরের ভাবাভাবি কিছু নেই, সিদ্ধান্ত এটাই, যা কপাল আছে তাই হবে। তবে রাজীবের সাথে আর নয়। সব কিছু জানার পরও কিছু প্রতিবেশীর কথা শুনলে ঝুমুরের ঘৃণাই লাগে। এরা শুধু কয়েকটা কথাতেই সীমাবদ্ধ। মেনে নাও, মানিয়ে নাও, মেয়েদের জীবনে তো একটাই বিয়ে। তাছাড়া একটা বাবু হয়ে গেছে, মেয়েরা সন্তানের মুখ দিকে তাকিয়ে সতীনের সংসারও করে। ঝুমুরের অসহ্য লাগে কথাগুলো শুনতে। আর ছেলে যখন জন্ম দিতে পেরেছে, ছোট্ট পেটে ঠাঁই দিতে পারছি, তখন ছেলেকে মানুষও করতে পারবো। প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করে খাবো, তাই ওই কাপুরুষের সংসার আর নয়। বাচ্চা জন্ম দিয়ে যেই বাবা মরে যায়, সেই ছেলে মেয়েকে কি আল্লাহ মানুষ করে না?
বিপদে না পড়লে হয়তো ঝুমুর জানতেই পারতো না পৃথিবীতে কত প্রকার পুরুষ আছে। পাশের বাড়ি শোভান শেখ, ঝুমুরের উকিলের অ্যাসিস্ট্যান্ট, বিআরডিবির কর্মকর্তারা সকলেই ঝুমুরকে ফোন করে বিরক্ত করতে লাগলো। কেউ সহানুভূতির নামে সুযোগ চাইছে, আর কেউ নির্যাতনের ডিটেলস জানার নাম করে 18+ কথাবার্তা বলার চেষ্টা করছে। এসব নাকি জিজ্ঞাসাবাদ? ঝুমুর অতিষ্ঠ হয়ে গেছে রূপ যৌবনের প্রশংসা শুনতে শুনতে। সবার মধ্যে অশ্লীলতা। শোভান শেখ বলেছে সন্ধ্যার পর তাদের ঘরের পিছনে যেতে, উকিল বলেছে রুম রেড করতে, তাহলে কেস জিতিয়ে দেবে। বিআরডিবির এক কর্মকর্তা বলেছে কফি শপে দেখা করতে। অসহ্য হয়ে গেছে ঝুমুর, আর না পেরে তার বাবা মাকে কথাগুলো শেয়ার করলো। আকবর আলী খানিকক্ষণ ভেবে বললেন এখন আপাতত চুপচাপ থাকতে, ওদের ফোন এলেই যেন ঝুমুর রিসিভ না করে। সৈয়দা বেগম অথবা আকবর আলীকে গিয়ে দেয়। মামলাটা শেষ হলেই মোবাইলে সিম চেঞ্জ করতে। দ্বিতীয় হাজিরায় বিআরডিবির চেয়ারম্যান ঝুমুরের সিদ্ধান্ত শুনতে চায়। ঝুমুর তখনও পূর্বের সিদ্ধান্তে অনড়। মহিলা চেয়ারম্যান সহ উপস্থিত আরও কয়েকজন মিলে সেদিন ঝুমুরকে বোঝালো, কিন্তু ঝুমুর সিদ্ধান্ত বদলানো না। অবশেষে চেয়ারম্যান ঝুমুরকে একটু কঠিন গলায় বললেন, তুমি কি জানো তুমি যদি নিজে থেকে ডিভোর্স দাও তবে কাবিন টাকা নাও পেতে পারো? আমি জানি, আর আমি কাবিনের টাকা চাইও না। ওই টাকাটা আমি মাফ করে দিব। আমি শুধু মুক্তি চাই, বেঁচে থাকতে চাই। মহিলা চেয়ারম্যান সন্দেহ দৃষ্টিতে বললেন, তোমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে না তো? রাজীবের সাথে বনিবনা না হয় হয়তো তুমি দ্বিতীয় অপশন বেছে নিয়েছো। না ম্যাম, আমার কারোর সাথে রিলেশন নেই। তুমি শিওর কারোর সাথে রিলেশন নেই? জি। যদি আমি তোমার কাছে দুদিনের জন্য তোমার মোবাইলের সিম চাই? অবশ্যই। এই বলে ঝুমুর নিজের মোবাইল থেকে সিমটা খুলে সামনের টেবিলে রাখলো। মামলার চতুর্থ হিয়ারিং ছিল আর 5 দিন পর। ঝুমুররা উপস্থিত হবার পর আবারও আলোচনা শুরু হলো। ঝুমুর এবারেও ডিভোর্স চাইলো। মহিলা চেয়ারম্যান বললেন, আমি 6 বছর যাবৎ বিআরডিবির এই শাখায় চেয়ারম্যান। অসংখ্য কেস সলভ করেছি। এর আগে আমি মহিলা কলেজের লেকচারার ছিলাম। অসংখ্য মেয়ে দেখেছি আমি, কিন্তু তোমার মতো এত কঠিন মনের কাউকে দেখিনি। মেয়েরা তো নরম মনের হয়, অল্পেতেই গড়ে যাওয়াই তাদের ধর্ম। তোমার হাজব্যান্ড তোমাকে অনেক অত্যাচার করেছে, এটা মানি, কিন্তু সে তো তোমাকে ডিভোর্স দিতে চাইছে না, উল্টো তোমাকে ফোন করে কান্নাকাটি করলো। ম্যাম, মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসে, সারা জীবন সংসার করার স্বপ্ন দেখে। কোনো মেয়ে ডিভোর্স দেবে এটা ভেবে কবুল বলে না। ধৈর্য ধরতে ধরতে যখন অসম্ভব হয়ে যায় তখনই মেয়েরা হার্ড ডিসিশন নেয়। আমিও তেমনই। তুমি কি জানো আজ তোমার শ্বশুর 1 ঘন্টা আগে এখানে এসেছিল? 1 ঘন্টা ধরে কত কাকুতি মিনতি করেছে আমার কাছে, শুধু ডিভোর্স দিতে না হয়। আমি জন্ম থেকে কখনো কোনো শ্বশুরকে বৌমার জন্য এভাবে কাঁদতে দেখিনি। আজ তোমার শ্বশুরের কান্না দেখে মনে হয়েছিল উনি তার বৌমাকে নয়, নিজের মেয়েকে হারাচ্ছে। শেষ পর্যন্ত উনি আমাকে ওয়াদা করিয়ে নিয়েছে তোমাদের ডিভোর্স যাতে না করি। এই 4টা হিয়ারিংয়ের প্রত্যেক দিন তোমরা চলে যাওয়ার পরও তোমার শ্বশুর বসে থাকে, প্রতিদিন আমাকে ফোন করে অনুরোধ করে। তোমার হাজব্যান্ডও প্রতিদিন ফোন করে। সবার একটাই কথা, তোমাকে ওরা হারাতে চায় না। আমি বলি কি ঝুমুর, আরেকবার ভেবে দেখো। এবারে আমরা সবাই তোমার পাশে আছি, কেউ তোমাকে নির্যাতন আর করবে না। হয়তো আরও ভালো ফ্যামিলিতে বিয়ে হবে তোমার, কিন্তু বিশ্বাস করো এমন বাবার মতো শ্বশুর কোথাও পাবে না তুমি। সেদিনও মামলার কোনো সিদ্ধান্ত হয়নি। পঞ্চম হাজিরার আগে হঠাৎই ঝুমুরের বাবা মায়ের সিদ্ধান্ত বদলে যায়। শুধু জয়নাল আর ঝুমুর একই সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকে। ঝুমুরের বাবা তাকে সারা দিন বোঝাতে থাকে আর একবার দেখার জন্য। এবার তো মামলাও হয়েছে, আশা আছে রাজীব ঠিক হয়ে যাবে, অন্তত ভয়ে হলো। ঝুমুর পঞ্চম হাজিরার সকাল পর্যন্ত একই সিদ্ধান্তেই ছিল। কিন্তু সেদিন সকালে আকবর আলী যখন চোখের পানি নিয়ে ঝুমুরকে অনুরোধ করে বলল অন্তত বাবার অনুরোধ রাখতে হলেও যেন আবারও ওই সংসারে যায়, তখন ঝুমুরের বাবার কান্না দেখে আর কিছু বলতে পারল না। নিজের অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। পঞ্চম হাজিরার দিনই মামলাটা শেষ হলো। একটা স্ট্যাম্পে শর্তাবলী দিয়ে ঝুমুরকে পুনরায় রাজীবদের বাড়িতে পাঠানো হলো। তবে সেখানে 2 দিন থেকে ঝুমুর আবারও বাবার বাড়ি চলে এলো। ঝুমুর জানতো সংসার হয়তো সে করে যাবে, কিন্তু রাজীবের প্রতি ঘৃণাটা কোনোদিনই কাটবে না। 2/6/2018 ঝুমুরকে ওর শ্বশুর বাড়ির সবাই এসে নিয়ে যায়। ঝুমুর ভালোভাবেই থাকতে শুরু করে, যদিও অভিমান ঘৃণা কোনোটাই কমেনি, তবুও নতুন করে সংসার।
কিন্তু ঝুমুরের একটা বদনাম রটে গেছে চারদিকে। সে মামলা করার পর ওই এলাকার আরও 3টা নির্যাতিত বউ তাদের স্বামীদের নামে মামলা করে, আর সব দোষ এসে পড়ে ঝুমুরের ঘাড়ে। একটা মেয়ে বেয়াদব হলে তার দেখা দেখি আরও মেয়েরা বেয়াদব হয়। ঝুমুর নিজের সংসার গোছাতে ব্যস্ত, মানুষের নিন্দাকে কানে তোলে না সে। রাজীব প্রতি মাসে 3-4 হাজার টাকা করে পাঠায়। যদিও শর্ত দেওয়া হয়েছিল প্রতি মাসে 6,000 টাকা দিতে হবে ঝুমুরকে, কিন্তু রাজীব দেয় না। তবে এতে ঝুমুরের কোনো অভিযোগ ছিল না। টাকা যাই দিক না কেন, অন্তত ভালোভাবে কথাবার্তা বলুক। বাবা মায়ের থেকে প্রতি মাসে সংসার চালানো এবং টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য টাকা নেয় ঝুমুর। খুব সুন্দর করে সাজিয়েছে ঘরটা। দেবর ননদদের সাথে মামলার পর থেকে আর কোনো কথা বলে না ঝুমুর। তবে শাশুড়ির ওপর ঘৃণা থাকলেও কথাবার্তা বলতে হয়। ভালো কিছু রান্না করলে সবার আগে শাশুড়ির জন্য এক বাটি তরকারি দিয়ে আসে, না হয় ওনাকেই নিজের ঘরে ডেকে এনে আপ্যায়ন করে খাওয়ায়। মিনু মুন্নির সাথে ইদানিং আড্ডা বেশ জমে। প্রতি বিকালে গল্প করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায় তখনই ওরা চলে যায়। আবার মাঝে মধ্যে সন্ধ্যার পর বই খাতা নিয়ে ঝুমুরের ঘরে চলে আসে। ঝুমুরও একটা বই নিয়ে পড়তে থাকে। বিকেলে পুকুরের পূর্ব পাড়ে 3জন দাঁড়িয়ে কথা বলে। জায়গাটা ভীষণ নিরিবিলি। এক পাশে পুকুর, অন্য পাশে বিশাল বড় ধান ক্ষেত। ধান খেতে ওই বারে এক সারিতে নারিকেলের বাগান। ঝুমুর দিনগুলো ভালোভাবেই কাটছিল। কখন যে সময় ফুরিয়ে যায় টেরই পায় না। আর এইবার মুনিয়া প্রতিদিন সকালে নেয়, বিকাল নেয়, রাত নেই, ঝুমুরকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। এমন কিছু কথা ওরা বলে যে ঝগড়া করতে ইচ্ছা হয়। গা জ্বালা করা কথাগুলো। রাজীব নাকি ঝুমুরকে প্রতি মাসে 20-30 হাজার টাকা পাঠায়। ঝুমুরের বাবার সংসার চলে রাজীবের টাকায়। মামলা করা মেয়েরা আবারও ঘরে উঠাইছে। এদেরকে ঝাঁটার বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করা উচিত। হাজার পুরুষের সাথে সম্পর্ক রাখে ঝুমুর। আরও নানা নোংরা কথা বলে। ঝুমুরের মাঝে মাঝে ইচ্ছা করে ঝগড়া লেগে বসতে। রাগ উঠে যায় এসব মিথ্যা কথা শুনে। তার বাবা মায়ের সাথে রাজীব কোনো দিন ফোন করে কথা পর্যন্ত বলে না। আর এরা বলে নাকি তার বাবা মায়ের সংসার চালায়। তবে সে বোঝে ওরা এসব কথা বলে শুধু ঝুমুরের সাথে ঝগড়া করার জন্য। তাই কষ্ট হলেও না শোনার ভান করে চুপচাপ নিজের মতন থাকে। কিন্তু কতদিন ওরা প্রতিনিয়ত ঝুমুরের সাথে এমন আচরণ করতে থাকে। এমনকি রাহাত ওদের ঘরে গেলেই চিমটি দিয়ে হোক, থাপ্পড় দিয়ে হোক কাঁদিয়ে দেয়। ঝুমুর চুপচাপ রাহাতকে কোলে করে নিয়ে আসে। ওকে বোঝায় ওই ঘরে যেন না যায়, কিন্তু ছোট বাচ্চা, তাই বোঝালেও বোঝে না। তাছাড়া বাচ্চারা তো বাচ্চাদের সাথে খেলতে চায়। মুনিয়ার মেয়ের সাথে খেলতেই বারবার ওই ঘরে চলে যায়। আর তখনই ওরা রাহাতকে আঘাত করে। ঝুমুরদের ঘরের পাশে যেই খালটা আছে সেখানে সরকারিভাবে খাল সংরক্ষণের কাজ চলছিল। ভলেন্টিয়ার্স দিয়ে মাটি ওঠানোর হচ্ছে খাল থেকে। এই কাজটা কন্ট্রাক্ট হিসেবে ছিলেন মাহিন ভাই। আরও 40-50 জন শ্রমিক ছিল এই কাজে। 31/1/2019 তারিখটা হয়তো ঝুমুরের জীবনের শেষ দিন হতে পারত। ঝুমুর ঘরে বসে তরকারি কাটছে। হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে একটা চিৎকার দিয়ে উঠল রাহাত। ঝুমুর দৌড়িয়ে গিয়ে দেখে রাহাতের পায়ের কাছে একটা উতরানো গরম পানির পাতিল পড়ে আছে। পানিগুলো সব রাহাতের পায়ে পড়েছে। ঝুমুর চিৎকার দিয়ে রাহাতকে কোলে করে ঘরে এনে কাঁদতে কাঁদতে রাহাতের পায়ে স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম লাগালো আর জিজ্ঞাসা করলো কি করে তার পায়ে গরম পানি পড়লো। রাহাত কাঁদতে কাঁদতে বলল, ফোপাতে ফোপাতে কথাগুলো বলল রাহাত। ঝুমুর আরেকটা চিৎকার দিয়ে উঠল। সম্ভবত পৃথিবীর কোনো মাই তার সন্তানের উপর করা অত্যাচারের কোনো মূল্যই সহ্য করতে পারে না। এমন ধৈর্য আল্লাহ তাআলা কোনো মাকেই দেননি। ঝুমুর চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলো। ওই অমানুষের বাচ্চারা, আমার ল্যাদা পোলায় তোগো কি ক্ষতি করছিল? আমার পোলারে কেমনে তোরা এই গরম পানির পাতিল দিছস? হ্যাঁ, তোগো মতো মানুষের আল্লাহ মরার সময় এক ফোঁটা পানিও নসিবের না রাখুক। তোরা আমার ল্যাদা পোলারে মাইরা ফেলতে চাইছো। আল্লাহ তোগো বিচার দুনিয়াত থাকতে করুক। ঝুমুরের কথাগুলো বলে শেষ করতে পারলো না। হঠাৎই আরিফ ঘর থেকে বেরিয়ে দরজায় খিল দিয়ে ঝুমুরের মাথায় একটা বাড়ি মারলো। ঝুমুরের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। আর মুনিয়া এসে ঝুমুরের চুলের মুঠি ধরে বলল, মার মাগি রে, আজকা মাগির জবান বন্ধ করে সারবি। মাগি আমগো নামে মামলা করছিল, আজ মামলার সুদে আসল বাইর করমু। কোথা থেকে যেন সালমা খাতুনও এলেন। 3জন মিলে ঝুমুরকে মারতে মারতে মাটিতে ফেলে দিল। তার বুক, পিঠ, মাথায়, কোমরে, পায়ে সবাই মিলে চোরের মতন মারতে লাগলো। মনে হয় মানুষ চোর ডাকাত হাতে ধাগালে পেলেও এত মারে না। রাত পাশে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। সবাইকে ছাড়াতে চাইলো, কিন্তু যার কাছেই যায় সে রাহাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আরিফ ঝুমুরের জামাটা বুক থেকে টাইনে ছিঁড়ে ফেলে। জামা ছিঁড়ে পেট পর্যন্ত চলে আসে। ভিতরের ব্রাটা দেখা যাচ্ছিল। আরিফ বলতে লাগলো, মাগি শরীর দেখাইয়া টাকা কামাস না, আজ সবাই দেখুক তোর শরীর।
এই বলো আবারও মারতে লাগলো। চুলের ক্লিপ ভেঙে মাথার পিছনটা কেটে গেল, তবুও জানোয়ারগুলো ঝুমুরের চুলের মুঠি ছাড়লো না। ঝুমুরের হৃদয় বিদারক চিৎকারে খাল সংরক্ষণের কাজ করা মাহিন ভাই সহ সব শ্রমিক দৌড়িয়ে এলো। ওরা এসে সবাই মিলে আরিফকে মারধর করে ঝুমুরকে ছাড়িয়ে নিল। মুনিয়া সালমা খাতুনকে মারেনি তারা মহিলা বলে। আশেপাশে সবাই চলে এসেছে। ঝুমুর মাটিতে শোয়া, একটা মেয়ে নিজের গায়ের ওড়নাটা দিয়ে ঝুমুরের শরীরটা ঢেকে দিল। 2-3 জন মহিলা ঝুমুরকে শোয়া থেকে উঠিয়ে বসালো। তার গাল, ঠোঁট, নাক, মাথা থেকে রক্ত ঝরছে। দীঘল কালো লম্বা চুলগুলো 3 ভাগের 2 ভাগ ওদের ধস্তাধস্তিতে ছিঁড়ে গেছে। মুনিয়া একটা তালা নিয়ে ঝুমুরের দরজায় লাগিয়ে দিল, যাতে ঝুমুর তার ঘরে ঢুকতে না পারে। মাহিন ভাই ঝুমুরের কাছে এসে বলল, ভাবি, আমার জীবনে কখনো কোনো মহিলার ওপর এমন অত্যাচার হতে দেখিনি। আপনি এক্ষুনি আমার সাথে থানায় চলেন। অ্যাটম টু মার্ডার কেসের সবগুলোকে অ্যারেস্ট করব। আমার আন্ডারে কাজ করা সমস্ত শ্রমিক এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, সবাই সাক্ষী দেবে। ঝুমুর কিছু বলল না। রাহাতকে দেখে শুধু কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরল। এক মহিলা এসে নিজের পরনের একটা জামা এনে ঝুমুরকে পরিয়ে দিল, আর ছেঁড়া জামাটা ঝুমুরের বুকের সাথে আগলে ধরে আরেক হাতে রাহাতের হাতটা ধরে পা চেঁচিয়ে সামনে হাঁটতে লাগলো। সবাই এ কথা সে কথা বলছে, ঝুমুর থামতে চাইছে। কেউ কেস, কেউ সালিশির কথা বলছে, কেউ আফসোস করছে। ঝুমুর ধীর পায়ে হাঁটছে, মনে হয় বাম পাটা মচকে গেছে। কয়েক পা সামনে এগোনোর পর একবার পিছন ফিরে তাকালো মেয়েটা। ঝাপসা শোকে আর একবার দেখে নিল প্রিয় বাড়ি, প্রিয় সংসার আর যত্নে গড়ে তোলা লাউয়ের মোচাটা। এটা শেষ দেখা। হঠাৎই মিনু মুন্নি দুজনেই দৌড়িয়ে এলো ঝুমুরের কাছে, চোখে অবিরাম জলস্রোত। মিনু জড়িয়ে ধরলো ঝুমুরকে। কাকি, খুব মিস করবো কাকি, আল্লাহ ওদের বিচার করবে। মিনু আর কিছু বলতে পারলো না, কান্নায় ওর গলাটা ধরে এলো। মুনিও জড়িয়ে ধরে কাঁদলো। কাকি, রাহাতের খেয়াল রাখেন। আপনার মায়ের নাম্বারে ফোন করব, কথা বলেন মাঝে মাঝে। আর যদি কোনোদিন বেয়াদবি করে থাকি, মাফ করে দিন। এখন কোথায় যাবেন কাকি? ঝুমুর কিছু বলল না। মিনু একটা 100 টাকার নোট ঝুমুরের হাতে গুজে দিয়ে বলল, গাড়ি ভাড়া দিয়েন এইটা দিয়ে। ওরা তো আপনার ঘরে তালা মেরে দিয়েছে, ওদের শাস্তি দিয়েন কাকি, আমরা সবাই সাক্ষী দেব। টাকাটা হাতে নিয়ে ঝুমুর আর রোবটের মতন থাকতে পারল না। উচ্চ স্বরে মিনুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ও জানে এই টাকাটা হয়তো মিনুর টিফিন খরচা থেকে বাঁচানো টাকা। ধীর পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ঝুমুর ভাবল, ঝুমুর বেঁচে আছিস, এটাই তো অনেক বড় ব্যাপার। এই নারী লোভীদের জগতে বিচার পাবি না ঝুমুর। সবাই শেয়ালের মতো টানা হ্যাচড়া করবে তোকে নিয়ে। রূপবতী হবার চেয়ে সৌভাগ্যবতী হওয়া অনেক জরুরি ঝুমুর।